এ ভাই ঈশান, তোর কি ভয় করছে না? ঈশান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিসের ভয়? প্রিন্সিপাল স্যার কি করবে আমাদের সাথে, এটা ভেবেও তোর ভয় লাগছে না? ঈশান বাঁকা হেসে বলল। চাপ নিচ্ছিস কেন? কিছুই হবে না। মাহি ঝোঁক গিলে বলল, চাপ নিব না আবার? যে গালাগাল তুই দিলি কালকে, এর পরেও ভয় পাচ্ছিস না? ঈশান হেসে বলল, পাই তো আমার জানেমানকে। ভাই, ও যে ডেঞ্জারাস, ভয় না পেয়ে যাবো কোথায়? হিমেল পাশ ফিরে দেখে বলল। আরশি আপা ঘুমাচ্ছে, নইলে এখন আবার শুরু হয়ে যেত কুস্তি খেলা। ঈশান আরশিকে এক পলক দেখে নিয়ে সামনে বসা আব্দুল স্যারের সাথে কথা বলতে লাগলো। আব্দুল স্যারও তাদের সাথে ফিরে এসেছে। জেসি, আরশি আর আরাপ আজ শেষে বসেছে। জেসি চায় আরাপ আর আরশিকে একটু একা ছেড়ে দিতে, তাই তো সে এখনো ঘুমের অ্যাক্টিং করে যাচ্ছে। আরাপ একদম সাইডে বসেছে, তাই তাকে অতটা দেখা যাচ্ছে না। আজকেই শেষ দিন তার মায়াকন্যার সাথে একসাথে সারাদিন থাকা। আজকের পর আর তাকে এত কাছ থেকে দেখা যাবে না। আরশির ঘুম বরাবরই খুবই গাঢ়। আরাফ জেসিকে এক পলক দেখে নিয়ে সবাইকে পর্যবেক্ষণ করে নিল। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত এখন। আরাফ ধীর হস্তে আরশির মাথাটা তার কাঁধে রাখলো। এতক্ষণ ধরে আরশির মাথা এদিকে এদিকে হেলে ছিল। এখন মাথাটা সোজা না করে দিলে পরবর্তীতে সে তার মাথা আর নাড়াতে পারবে না। আরাব আরশির মাথা নিজের কাঁধে রেখে মুচকি হেসে ফিসফিস করে বলল, মায়াকন্যা, আপনি যে আমার হৃদয়ের ব্যাকুলতা 4 দিনে যে মায়ায় আসক্ত করলেন, এখন আপনি বিহীন থাকবো কি করে? আরশি না শুনলেও জেসির কানে ঠিক কথাটি পৌঁছে গেছে। আরাফও সিটে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করলো। বেশ কিছুক্ষণ নীরবতা উপলব্ধি করে জেসি তার চোখ জোড়া খুলে ফেলল। আরাফ, তোমার মায়াকন্যা তোমারই থাকবে যদি সে তোমাকে চায়। যদি আমি জানতে পারি আরশি তোমাকে চায় না, তাহলে মরে গেলেও আমার কলিজাকে তোমার হতে দেব না। আর যদি ওর চোখেরও তোমার জন্য ভালোবাসা দেখতে পাই, তাহলে নিজ জীবন দিয়ে হলেও তোমার মায়াকন্যাকে তোমার হাতে তুলে দিব। এটা জেসির ওয়াদা। কথাটি বলতে বলতে জেসি হেসে ফেলল। আরিফ আহমেদ ব্যস্ত পায়ে বারবার রাস্তার এদিক থেকে সেদিকে হেঁটে যাচ্ছে। আশিরা প্রায় চলে এসেছে। মেয়েটার চিন্তায় এতদিন তিনি না করলেও এখন তিনি তার মেয়ের শূন্যতা অনুভব করছেন। বেশ কিছুক্ষণ পর আশিদের গাড়ি এসে পৌঁছালো নিজ গন্তব্যে। আশি গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তার বাবাকে দেখা মাত্র দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। জানো বাবা, আমি না তোমাকে অনেক মিস করেছি। আরিফ আহমেদ মেয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে বললেন, আমিও আমার মাকে অনেক মিস করেছি। আমার মাটা মনে হয় একটু বেশিই শুকিয়ে গিয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করা হয়নি, তাই না? আর সে দুদিকে মাথা নেড়ে না বলল। দূর থেকে ঈশান এই সব দেখে নাক ছিটকে বলল, শুরু হয়ে গেল বাপ বেটির আদি খেতা। এদের তো বাংলা সিনেমা থাকা উচিত। এটা এখানে কি করছে? আরিফ আহমেদ আরাফ আর ঈশানের দিকে এগিয়ে আসলেন। ঈশান হাসি মুখে বলল। কেমন আছেন আঙ্কেল? আরিফ আহমেদ মুস্কি হেসে বললেন, ভালো আছি। তোমরা ভালো আছো তো? আমার মেয়ের সাথে সাথে আমার কিন্তু তোমাদের কোথাও মনে পড়েছে। সময় পেলে মাঝে মধ্যে বাসায় এসে ঘুরে যেও। ঈশান দাঁত বের করে হেসে বলল, জি আঙ্কেল, অবশ্যই আসবো। আমরা সবাই আপনাকে অনেক মিস করেছি। পাশ থেকে মাহি বলে উঠল, আঙ্কেল, আপনাকে আরশির থেকেও বেশি মিস করেছে আমাদের ঈশান। ঈশান চোখ রাঙিয়ে তাকালেন। মাহি হেসে ওর চোখ রাঙানো উড়িয়ে দেয়। আরিফ আহমেদ আরাফের সাথে কথা বলে মেয়েকে নিয়ে চলে গেলেন। তারা চলে যেতেই হিমেল জেসিকে উদ্দেশ্য করে বলে, জেসি, আশেপাশের রাস্তায় অ্যাওয়ার্ডের ট্রফি কই পাওয়া যায় রে? জেসি কপালে কয়েকটা স্তর ভাঁজ ফেলে বলল, টফি দিয়ে তোর কাজ কি? হিমেল রিকশায় উঠে পড়ে। সবাই তাকিয়ে আছে হিমেলের দিকে। রিকশা কিছুটা সামনে চলে গেলে হিমেল জোরে চিৎকার করে বলে ওঠে, সস্তায় অ্যাওয়ার্ড পেলে বলিস, অ্যাওয়ার্ডটা ঈশানের কপালে ফিককে মারবো। আর সির বাপরে সিনেমায় যাইতে বলছিল, কিন্তু ওর মতো 1 সেকেন্ড পোল্টিবাজির অ্যাক্টিং আর কেউ করতে পারবে না। ওর কাছে সব নায়কই ফেল। জয় হোক অ্যাক্টিংবাজ বন্ধু ঈশানের। ঈশান হাঁ করে ওর কথা শুনল। যখন সে বুঝলো হিমেল তাকে নিয়ে ঠাট্টা করছে, এরই মধ্যে বাকি সবাই বলে উঠল, জয় হোক।
ঈশান রাগী চোখে ওদের দিকে তাকে রিকশার পেছনে দৌড় লাগালো। হিমেল ঈশানকে দৌড়াতে দেখে ঢোক গিলে বলল, মামা আরো জোরে চালাও, আমার জান নেওয়ার জন্য আমার বন্ধু এগিয়ে আসছে। লাগলে রিক্সাকে রকেট প্লেন যা পারো বানিয়ে দাও, তাও আমাকে বাঁচিয়ে দাও মামা, ফাস্ট ফাস্ট। রিকশাওয়ালা ধমকে বলল, চুপ থাকেন তো মামা, আপনি কি কইলেই রকেট হইয়া যাইব? আপনার চুপ কইরা বহন হিরোর মতো আপনারে আমি পৌঁছাইয়া দেব। রিকশাওয়ালা স্পিড বাড়িয়ে দিয়ে হিমেলের দাঁত বের করে হাসালো আর পেছনে ফিরে দেখলো ঈশান এখনো দৌড়াচ্ছে। হিমেল তাচ্ছিল্য করে বলল, লাভ নাই বন্ধু, আজ আর তোমার হাতে পড়ছি না। ঈশান দৌড় থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, হালার পুত, কালকে তো পরীক্ষা দিতে তোর আসতেই হবে। কালকে তোরে আলুর দম বানিয়ে আমি গিলে খামো, শালার ফাসিল একটা। সকালে সূর্য উঠে গিয়েছে অনেক আগেই। শহরে শীতের ছোঁয়া খুবই কম, বোঝার জো নেই যে এটা কোন ঋতু। আরশি ইতিমধ্যে কলেজে পৌঁছে গিয়েছে। আরশি তার বন্ধুদের কাছেও চলে এসেছে, কিন্তু সে তার বন্ধুদের খেয়াল করেনি, কারণ আর চোখের দৃষ্টি হাতে ধরে থাকা বইয়ের দিকে নিবদ্ধ ছিল। আরাফ আরশির সামনে এসে দাঁড়ালো, কিন্তু আরশি তার দেখেনি। আরশি আরাফের প্রশস্ত বুকে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে আরাফ আরশির কোমর ধরে তাকে পড়া থেকে বাঁচিয়ে নেয়। আরাফ আরশিকে দাঁড় করিয়ে ধীর কণ্ঠে বলল, ম্যাম, আজ আপনার চোখগুলো কি বাসায় রেখে এসেছেন? দয়া করে এবার বই থেকে চোখটা নামান। পরীক্ষা কোনো ভয় পাওয়ার বস্তু নয়। আরশি নিজ বুকে ফু দিয়ে বলল, কাল থেকে পড়ে যাচ্ছি, শেষই হচ্ছে না। এখন তো পড়ালে বইয়ের ভেতরে ঢুকে যেতাম, কিছুই ভালো লাগছে না। জেসি আরশির দিকে এগিয়ে এসে বলল, কি বিদ্যাসাগরী বান্ধবী আমার, আর কত পড়বি? এবার থাম, নইলে পেট খারাপ হয়ে যাবে যে। আরশির মন ভালো নেই, সে কি বা বলবে। এরই মধ্যে ঈশান কলেজ গেট পেরিয়ে প্রবেশ করলো। ঈশানকে আসতে দেখে হিমেলের পেট গুরুম গুরুম শব্দ করতে শুরু করে দিয়েছে। হিমেল অস্থির হয়ে উল্টো দিকে দৌড় দিতে নিলে আব্দুল স্যার ওদের দিকে এসে বললেন, সবাই প্রিন্সিপালের রুমে চলো, তোমাদের প্রবেশপত্র আটকে রাখা হয়েছে, স্যারের কাছে রাখা আছে। সবাই নিজের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করলো। ঈশান দাঁত কামড়ে বলল, টাকলার পেটে পেটে শুধু কবুতর দিয়ে ভরা। মাহিও চড়া মেজাজে বলল, আর ভুড়িটা বাদ দিলি কেন সেটাও বল, ঢোলওয়ালা খবিস একটা। আরশি ফুঁসে উঠে বলল, টাকলার মাথার চান্দি ফাটিয়ে দিলে কেমন হয়? বা ডাকাতদের মতো সেজে তার ঘরে ঢুকে ঘর জুড়ে টাকলা বুড়া লিখে রাখলে কেমন হয়? জেসি ভাবুক নয়নে বলল, কালকে থেকে জিজ্ঞেস করছি, পাগলা কুকুর কই পাবো, কেউ বলতে পারছিস না? থাক, লাগবে না, এলাকায় অভাব নেই, ধরে নিয়ে স্যারের কোলে ছেড়ে দিব। আব্দুল স্যার হতাশার শ্বাস ছেড়ে বললেন। এবার যাওয়া যাক। সবাই একসঙ্গে সারিবদ্ধভাবে প্রিন্সিপালের রুমে চলে গেলেন। আরাফ যায়নি, কারণ তাকে ডাকা হয়নি। সবাই প্রিন্সিপাল স্যারের সামনে দাঁড়িয়ে আছে। স্যার ওদের দিকে তাকিয়ে বললেন, এতটা বেয়াদব কি করে হতে পারো? আমি টাকলা, আমার কপালে বউ জুটবে না, পাগলা কুকুর ছেড়ে দিবে আমার পিছনে? ঈশান জিভে কামড় দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ স্যার, আপনি কিসব বলছেন? প্রিন্সিপাল স্যার ভ্রু কুঁচকে বলেন, এখন এসব বলছি মানে? কাল তো তোমরাই বললে, বলার সময় মনে ছিল না? তারা সবাই স্যারের কথা শুনে যাচ্ছে। সাথে আব্দুল স্যারও। প্রিন্সিপাল স্যার হঠাৎ বলে ওঠেন, তোমরা বাসায় চলে যাও, তোমাদের পরীক্ষা দিতে হবে না। তখনই পেছন থেকে কারো কণ্ঠস্বর শোনা গেল, ওরা কেউ পরীক্ষা না দিতে পারলে আমিও যে দিতে পারবো না স্যার, কারণ আমিও যে ওদের মতো সমান দোষী। প্রিন্সিপাল স্যার পেছনে ফিরে বলে উঠলেন। আরাফ তুমি? আরাফ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কেন স্যার অবাক হলেন? আমিও তো ওদের সাথে ট্যুরে গিয়েছিলাম, আর সব কিছু আমার সামনে হয়েছে এবং আমি নিজেও সমালোচনা করেছি, তাহলে তো আমিও সমান দোষী হলাম, তাই তো? প্রিন্সিপাল স্যার ভ্রু কুঁচকে বললেন, তুমি এদের সাথে বেড়াতে গিয়েছিলে, আর সমালোচনা মানে? আরাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ফাইনাল এক্সাম শেষ হয়েছে, মাসও হয়নি, এরই মধ্যে কয়েকজন ছুটি কাটাতে গিয়েছে, আর আপনি উইদাউট এনি ওয়ার্নিং পরীক্ষার নোটিশ দিয়ে দিলেন। এখনও কয়েকজন ফেরত আসতে পারেনি, আপনার কিছুটা ভুল হয়েছে স্যার। প্রিন্সিপাল স্যার আরাফের কথা শুনলেন। আরাফ খুবই বিচক্ষণ একজন ছেলে, সে বলছে মানে হয়তো তার ভুল ছিল। স্যার নিজের ভুল বুঝলেন যে কিছুদিন আগেই নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল। স্যার আরাফের কথার ভিত্তিতে সবাইকে
প্রবেশপত্র দিয়ে দিলেন। সবাই যে যার হলে চলে গেল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে 20 দিন কেটে গিয়েছে। টিউটোরিয়াল পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আরশি এখন উৎফুল্ল মেজাজ নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। ঈশান আরশির পথ আটকে বলল। ঘুরতে যাবি? আরশি মুচকি হেসে বলল। সবাই গেলে আমি কেন যাব না? ঈশান ভ্রু কুঁচকে বলল। একবার বলেছি যে সবাইকে নিয়ে যাব, তুই চল আমার সাথে, তোরে ফুচকা খাওয়াবো। আরশি ঈশানের নাক টেনে দিয়ে বলল। ক্যাবলা চান্দু, তুমি তোমার ওই ফুচকা খাও, আমি তো গেলে সবার সাথেই যাব। ঈশান চোখ ছোট করে চেয়ে বলল। বদমাস বেটি, ভালো কথা বললে গায়ে লাগে না। ঠিক আছে, সবাইকে নিয়ে যাব, কাল রেডি থাকিস। আরশি ঈশানকে ডাক দিয়ে বলল। ঈশান শোন। ঈশান উড়াল পঙ্খির মতো এসে বলল। বলো জানেমান, কি চাও? আমার হৃদয় নাকি আমি পুরোটাকেই? আরশি নাক সিটকে বলল। তোর মাথা, তুই একটা বল। আজকেই এক্সাম শেষ করলাম, এক্সাম শেষ হতে না হতেই সেকেন্ড ইয়ারের টেস্ট এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। ওই টাকলা বুড়োর মাথা ঠিক আছে তো? পাশ থেকে জেসি বলে উঠল। না, ঠিক নেই। পাছার জায়গায় মাথার ঘিলু আর মাথার জায়গায় পাছার লাগানো আছে ওই বুড়োর। মাহিও এগিয়ে এসে বলল। আই হাই, আমার মনের কথার সাথে তোর কথা মিলল কি করে? আরশি হতাশার শ্বাস ছেড়ে বলল। শুধু তোর না, আমাদেরও একই ভাবনা এসেছিল। আর মাত্র 1 মাস দেখা হবে আমাদের, পরে যে যার বাসায় থাকবো, আর এসএসসির প্রিপারেশনও তো নিতে হবে। সবাই নিশ্চুপ হয়ে গেল। সবার মন বড্ড খারাপ হয়ে গেছে। আর হবেই না বা কেন? আগের মতো আড্ডা দেওয়া, কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, টাকলা স্যারের পেছনে কুকুর ছেড়ে দেওয়ার চিন্তা করা। আরাফ পেছন থেকে এসে বলল। ভালো করে পড়ালেখা করো, তাহলে একসাথে একই ভার্সিটিতে যেতে পারবে। তা যদি হয়ে যায় তাহলে 4 বছর একসাথে আড্ডা দিতে পারবে। সবাই আরাফের দিকে তাকালো। আরাফ কথাটা মন্দ বলেনি। সবাই হেসে বলে উঠল। আমরা ভার্সিটি লাইফও একসাথে কাটাবো সবাই। আরাফ মুস্কি হেসে বলে উঠল। ইনশাআল্লাহ। সময় হচ্ছে প্রবাহমান স্রোতের মতো। কিভাবে যে সময় চলে যায় তা বোঝা যায় না। সময়কে যদি আটকে রাখা যেত তাহলে সবাই তাই করত। সময়ের সাথে সাথে আনন্দের মুহূর্তগুলো বিলীন হয়ে যায়। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। আজ আরশিদের টেস্ট এক্সামের লাস্ট এক্সাম ছিল। আরশি খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। ওই দূরতম আকাশের মতো আমার স্বপ্নগুলো অসীম দূরে, যা কেবল কল্পনাতেই ছোঁয়া যায়। আরশির প্রতিটি কথায় যেন অনেক ব্যথার আকুলতা প্রকাশ পাচ্ছে। স্বপ্ন ছুঁতে হলে যে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, কিন্তু তার জন্য যে কাউকে পাশে চাই। আছে নাকি এমন কেউ যে ছায়ার মতো আগলে রেখে স্বপ্নগুলো ছুঁতে তোকে সাহায্য করবে? হঠাৎ কারো কণ্ঠ শুনে আরশি পেছনে তাকিয়ে দেখে জেসি তার দিকে তাকিয়ে হাসছে। জেসি আরশির পাশে দাঁড়িয়ে ওকে উদ্দেশ্য করে বলে। কিরে, বললি না আছে নাকি এমন কেউ? আরশি মুস্কি হেসে জেসিকে জড়িয়ে ধরে বলল। আছে তো। জেসি ভ্রু কুঁচকে বলল। কে সে? আরশি জেসির গালে চুমু খেয়ে বলল। কেন? তুই তুই তো আমার বেবি, আমার কলিজা, সব তুই। তুই পাশে থাকলে আর কেউ লাগে নাকি? জেসি মুস্কি হেসে আরশির গালে চুমু দিয়ে বলল। তা তো থাকবই আমি, কিন্তু আমি ছাড়াও যে তোর কাউকে প্রয়োজন। আরশি কিছুটা বুঝেও সেই প্রসঙ্গে সে যেতে চায় না। তাই সে অন্য কথায় চলে গেল। আরশি অন্য সব কথা বলে পাগল করে ফেলেছে জেসিকে। হঠাৎ আরশির বাবার কল চলে আসলে আরশি জেসিকে বাই বলে চলে যায়। বাকি সবাই আগেই চলে গিয়েছে। আরশি চলে যেতেই জেসি আরশির প্রস্থানকৃত পথে চেয়ে থেকে বলে উঠল। তোর চোখে আমি আরাফের জন্য অন্যরকম অনুভূতি লক্ষ্য করেছি, যেটা আর কারো ক্ষেত্রে উপলব্ধি করতে পারিনি। এখন শুধু তোর মুখ ফুটে বলার অপেক্ষা। আরশি ইতিমধ্যে তার বাসায় চলে এসেছে, কিন্তু তার মনে পড়ে আছে বন্ধুদের সেই হইচইপূর্ণ আড্ডায়। আর কি কখনো হবে এরকম আড্ডার সূচনা, নাকি এখানেই সমাপ্তি? আরশির ভাবনায় ইতি ঘটে তার ফোনের মেসেজের শব্দে। আরশি ব্যাগ থেকে তার ফোনটা বের করে মেসেজে ঢুকলো। আরাফ মেসেজ করেছে। চিন্তা করো না মায়াকন্যা, বন্ধুত্বের স্মৃতির কখনো সমাপ্তি হয় না। ভালো করে পড়ালেখা করে এইচএসসি পরীক্ষা এবং ভার্সিটির অ্যাডমিশন এক্সামটা দাও। তোমার বন্ধুরা ভার্সিটির গেটে তোমার জন্য অপেক্ষা করবে।
আরশি মেসেজটি পড়ে মুচকি হেসে ফেলল। সেটাই তো, সে মন খারাপ করবে কেন? এখন যে তাকে অনেক পরিশ্রম করতে হবে, তাহলেই তো বন্ধুদের আবার ফিরে পাওয়া যাবে। এত সহজে হাল ছাড়ার মেয়ে আরশি নয়। জীবনটা শৈবালের নীরের জলের মতো ক্ষণস্থায়ী, শুধু রয়ে যায় কিছু আবেগপূর্ণ ও স্মৃতিময় মুহূর্তগুলো। আজ আরাবদের এইচএসসি এক্সামের প্রথম দিন। আরাব মুক্ত পরিবেশে শীতল হাওয়ায় তার হৃদয় পরিপূর্ণ করে নিচ্ছে। আসলে কি তাই? না, আজ আরাব বহুদিন পর তার মায়া কন্যার দেখা পাবে। কলে কথা হলেও সেই মায়া ভরা স্নিগ্ধ মুখটি যে অনেক দিন দেখেনি তার চক্ষুদয়ের আড়ালে রয়েছে। আরাব আজ তার প্রিয় সাইকেলে করে আরশির বাসার সামনে চলে এসেছে শুধুমাত্র তাকে দেখার জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আরশির বাবা তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হলেন। আরাব দূর থেকে দেখে নিল আরশিকে। আরাব ভাবছে হয়তো আরশি তার বাবার সাথে পরীক্ষা কেন্দ্রে যাবে। আরশির বাবা তার মেয়েকে রিকশায় তুলে দিয়ে কাজে চলে গেলেন। আরশি নিজ মনে হেসে যাচ্ছে আর তার গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা করছে। প্রতি পরীক্ষা আরশির খুব ভালো হয়েছে, এছাড়া বাকি সবারও। কিন্তু ঈশানের কোনো দেখা পাওয়া যাচ্ছে না, তাই আরশি আজ নিজ থেকে ঈশানকে কল দিল। ঈশান ফোন রিসিভ করতেই বলা শুরু করলো, বল খাচ্ছুর বাপের মেয়ে, হঠাৎ কল দিলি? আরশি ভ্রু কুঁচকে বলল, আমি খাচ্চোর বাপের মেয়ে, আর কল দেয়া কি পাপ হয়ে গিয়েছে? তাহলে আর দিব না। আরশি রেগে কল কেটে দিয়েছে। কত বড় সাহস তাকে এই কথা বলে! আরে কয়দিন ধরে দেখা যাচ্ছে না, তাই তো কলটা দিল। ঈশান বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু আরশি কল ধরেনি। এক সময় আরশির অনেক ঘুম পেলে সে ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে যায়। আর অনেক সময় কেটে গেছে। হঠাৎ জেসির আগমন ঘটে আরশিদের বাড়িতে। জেসি শায়লা বেগমের সাথে কথা বলে দ্রুত পায়ে আরশির রুমে আসে। জেসি এসে দেখে আরশি দিব্যি ঘুমাচ্ছে। জেসির আর সহ্য হলো না, সে পাশে থাকা পানির গ্লাস নিয়ে আরশির মুখে ফেলে দেয়, যদিও হাতে কেবলমাত্র সামান্য পানি ছিল। আরশি লাফিয়ে উঠে জেসিকে দেখতে পায়। কি হচ্ছে কি জেসি? এইভাবে কেউ ঘুম থেকে তোলে? জেসি রেগে কোমরে হাত দিয়ে বলল, আমাদের শান্তি কি তোর সহ্য হয় না? আরশি কপাল খানিকটা কুঁচকে বলল, মানে কি বলতে চাইছিস? জেসি আরশির ফোনটা এগিয়ে দিয়ে বলল, দেখ তুই নিজ চোখে দেখে নে। আরশি তার ফোনটা ধরে দেখলো প্রায় 300 মেসেজ, 150 কল, তাছাড়া হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের কল তো আছেই, সব তার বন্ধুদের দেওয়া। আরশি তার চোখ পারলে কপালে তুলে ফেলতো। এইসব কি? জেসি নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, তুই ঈশানকে কল দিয়েছিলি, কিন্তু ওর সামান্য মজা করে কথা বলার কারণে তুই রেগে কল কেটে দিয়েছিলি, তাই তো? আরশি উপর নিচ মাথা নাড়লো। জেসি আবার বলতে শুরু করলো, ঈশান তোকে অনেক কল দেয়, কিন্তু তুই ধরিস নাই। ওই ভয় পেয়ে যাচ্ছিল যে তুই কোনো বিপদে পড়ে ওর কল দিস নাই তো আবার। তারপর ঈশান সবাইকে ফোন করে তোর কথা বলে। এরপর থেকে যে যেভাবে পেরেছে শুধু তোকে কল দিয়েছে। আর তুই কি না এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস? আরব ভাই আমাকে কল দিয়ে বলেছে যেন আমি তোর বাসায় গিয়ে দেখে আসে যে তুই ঠিক আছিস কিনা। আমি নিজের কোচিং ফেলে রেখে এখানে ছুটে এসেছি। এখন আমি সবাইকে কি বলবো? আমাদের সকলের প্রিয় বান্ধবী আমাদের শান্তি হারাম করে দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিল, আর আমরা তার চিন্তায় হায় হতাশ করে মরে যাচ্ছে। আরশি কয়েকবার ঢোক গেল। সত্যি সে বুঝতে পারেনি তার বন্ধুরা তার জন্য এতটা টেনশনে পড়তে পারে। জেসি রাগী গলায় বলল, তোকে 5 মিনিট দিলাম, এর মধ্যে রেডি হয়ে আয়। আরশি আর পাল্টা প্রশ্ন করতে পারলো না যে সে কেন রেডি হয়ে আসবে। আরশি রেডি হয়ে নিল, তাও জেসির ঝাড়ি খেতে খেতে। আরশি রেডি হয়ে গেল। জেসি আরশির হাত ধরে বাসার বাইরে চলে আসলো। এরপর দুজনে একটা রিকশায় করে চলে আসে ড্রিম লাভ ক্যাফেতে। আরশি বিনা বাক্যে ভেতরে প্রবেশ করলো। গিয়ে দেখলো তার সব বন্ধুরা দরজার দিকে তাকিয়ে আছে। ঈশান আরশিকে দেখে দৌড়ে আসলো আর তেজি কণ্ঠে বলে উঠল, তোর কি মাথায় বিন্দুমাত্র বুদ্ধি নেই? আমাদের টেনশনে ফেলে অনেক আনন্দ পেয়েছিস, তাই না? আরশি একদম নীরবতার সহিত তার বন্ধুদের বোকাঝোকা সহ্য করে নিল। আরশির চোখ টলটল করে উঠছে। সে তো ইচ্ছে করে কিছু করেনি। আরশির গলা ভারী হয়ে আসছে। আরাব এতক্ষণ কিছু না বললেও এখন চেয়ার ছেড়ে উঠে আরশির দিকে এগিয়ে আসলো। আরাবকে আসতে দেখে জেসি সাইডে চলে যায় বাকি সবাইকে নিয়ে। আরশি মাথা নিচু করে রয়েছে।
আরাফ কাছে আসতেই আরশি তার কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, সবাই তো অনেক কিছুই বলে গেল, তুমিও না হয় কিছু বলে যাও। তুমি বা বাকি থাকবে কেন? আরাফ নিজের হাতে 2 আঙ্গুল দ্বারা আরশির থুতনি ধরে মাথা উপরে উঠালো আর নরম স্বরে বলল, চোখে চোখ রেখে কথা বলেন আগে। আরশি নিজের চোখ জোড়া খুললো, দেখলো আরাবের চোখেও কেমন লাল হয়ে আছে, কিন্তু সেই চোখে কোনো রাগ নেই, আছে শুধু অস্ত্রতা। আরাব নিজের এক হাত দ্বারা নিজের গলায় আর বুকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, আপনি জানেন ঠিক এইখানটায় কি পরিমাণ ব্যথা অনুভব হয়েছিল, আর গলার এই জায়গায় জানটা আটকে ছিল। আমি সবার মতো বলবো না আপনি কেন এমনটা করলেন, কারণ আমি জানি আপনি কখনোই নিজ ইচ্ছে থেকে এমনটা করবেন না। আরশি এখনো চুপ করে আছে। আরাব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাধ্য হয়ে জেসিকে আপনার বাসায় পাঠানো হয়েছে। সবার কথাই কিছু মনে করবেন না, সবাই আপনাকে কতটা ভালোবাসে সেটা উপলব্ধি করুন। আরাব আরশির সাথে কিছুক্ষণ কথা বলে তাকে টেবিলের কাছে নিয়ে এসেছে। আরশি তাদের সবার কাছে আসতেই জেসি আরশিকে জড়িয়ে ধরে। আরশি, আমি তোর সাথে আজ অনেক খারাপ আচরণ করেছি বেবি, আমার অনেক কষ্ট লাগছে, প্লিজ আমাকে মাফ করে দে। আরশি জেসিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, তার সাথে জেসিও। জেসি আরশির অশ্রু মুছিয়ে দিতে দিতে বলে। আরশি কিছুটা স্বাভাবিক হলে ঈশান হালকা কাশি দিয়ে গলাটা পরিষ্কার করে নেয়, মাথা চুলকে আরশির দিকে তাকিয়ে বলে, এই খাচ্ছর বাপরে মেয়ে, তোর জন্য যে এত চিন্তা করলাম আর এতগুলো কল দিলাম, সব মিলে তোর বিল হয়েছে $1 কোটি। আরশি চোখ ছোট করে তাকিয়ে বলল, $1 কোটি দেয়া একদম বের করে দিব। যতগুলা গালি দিলি তা আগে ফেরত দেই। ঈশান ঢোক গিলে বলল, জানে মান্না ভালো, আমি তো দুষ্টুমি করে বলছি। আরশি আর কোনো কথাই বলল না। ঈশান সেই কখন থেকে বলে যাচ্ছে, কিন্তু আরশি কথাই বলছে না। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে আরশির রাগ ভেঙেছে। আরশি এ সবার সাথে হেসে হেসে কথা বলছে, এরই মধ্যে আরশির বাবার কল চলে আসলে আরশি সবাইকে বিদায় বলে চলে যায়। আরশির পিছু পিছু আরাফও চলে আসে ক্যাফের বাইরে। আরশি রিকশায় চড়ে বসলে আরাফও দূর থেকে ডাক দেয়, ম্যাম শুনছেন? আরশি রিকশা থামিয়ে পিছু ফিরে বলল, জি স্যার বলুন। আরাফ আরশির কাছে এসে বলল, আমাদের আবার কবে দেখা হবে? আরশি মুস্কি হেসে বলল, কাল সকাল 9টায়। বলেই আরশি মুস্কি হেসে চলে যায়। আরাফ মাথা চুলকে হেসে ফেলে। আরশির সাথে সাথে আরাফের পরন্ত গালের টোলগুলোও অনেক সুন্দর লাগে। জেসি আরাফের দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার আরাফ, মায়াকন্যাকে দেখছিলে নাকি? আরাফ ভ্রু কুঁচকে তাকালো। জেসি হেসে কথাটি ঘুরিয়ে দেয়, আরে আসলে এমনি বললাম, বাসায় যাবে না? আরাফ হ্যাঁ বলে জেসি চলে যায়। আরাফ সহ সবাই চলে যায় নিজ নিজ গৃহে। সূর্য পূর্ব দিগন্তে তার রক্তিম আভা ছাড়াচ্ছে। চারিদিকে রোদের উত্তপ্ত আবহাওয়া বিরাজমান। আরশি মাত্র পরীক্ষা দিয়ে বের হয়েছে। সকালে উঠতে লেট হয়েছে বলে আজ আরাফের সাথে তার দেখা হয়নি। আরশি জেসির সাথে রিকশায় চড়ে বসলো। রিকশা খানিকটা এগিয়ে গেলে সামনের রাস্তায় সাইকেল সহ আরাফকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জেসি রিকশাটা থামিয়ে দেয়। আরাফ কাছে এসে জিজ্ঞেস করলো, ম্যাম আজ আপনি আসেননি কেন? আরশি জোরপূর্বক হেসে বলল, আসলে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। আরাফ চলে যেতে নিলে জেসি চিৎকার করে বলে ওঠে, আরে আমার তো একটা কাজে যেতে হবে। আরশি তুই নিচে নাম, আমাকে এক্ষুনি যেতে হবে। তুই একটু কষ্ট করে আরাব ভাইয়ের সাথে চলে যা, কেমন? জেসি ঠেলে ঠুলে আরশিকে রিকশা থেকে নামিয়ে দ্রুত রিকশা নিয়ে চলে যেতে যেতে বলল, আরাব ভাইয়া, আমার কলিজাকে একটু সাবধানে বাড়িতে পৌঁছে দিও, কেমন? একা ছেড়ে দিও না কিন্তু। জেসি চলে গেল, কিন্তু আরশি এখনো আহম্মকের মতো তাকিয়ে আছে। আরাফ আরশির কাছে এসে বলল, ম্যাম আমার সাথে তো সাইকেল আছে, এটাকে না নিয়ে তো আপনার সাথে যাওয়া সম্ভব নয়। আরশি আরাফের দিকে তাকিয়ে বলল, তুমি চলে যাও, আমি অন্য রিক্সা নিয়ে চলে যাচ্ছি। আরাফ বিরোধিতা করে বলল, জেসি আমাকে সতর্ক বার্তা দিয়ে গিয়েছে, আপনাকে তো একা ছাড়া যাবে না। দুজনে সাইকেলে বসে গেলে কি কোনো প্রবলেম হবে? আরশি আরাফের চোখের দিকে তাকালো, আবার সাইকেলের দিকে তাকালো। সাইকেলে তো পেছনে সিট নেই, যাব কিভাবে? আরাফ মাথা চুলকে মুস্কি হেসে আরশিকে সাইকেলের সিটের সামনে বসিয়ে আরশির দু পাশ দিয়ে হাতে নিয়ে সাইকেল চালাতে শুরু করলো। আরশির ভেতরে তখন তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। আরাফ আরশিকে শক্ত হয়ে যেতে দেখে মুস্কি হেসে বলল,
ম্যাম, ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে সাইকেল থেকে ফেলবো না। আরশিও আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসলো। এখন আরশির সাইকেলে ঘুরতে ভালোই লাগছে। সে হাসতে হাসতে আরাফকে হাতের ইশারায় আশপাশে দেখাতে লাগলো। আরাফও মুচকি হেসে আরশির কথা শুনতে শুনতে সাইকেল চালাচ্ছে। আরশিকে বাসার সামনে পৌঁছে দিয়ে আরাফ চলে আসে নিজের বাসায়। আরাফ ফ্রেশ হয়ে এসে খেতে বসলে তার মা এবং বাবা দুজন নেজ ছেলের কাছে আসলেন। আরাফের বাবা আফতাব সর্দার এবং মা ইয়ামিনা সর্দার আরাফ তার বাবা মাকে হঠাৎ এগিয়ে আসতে দেখে প্রশ্ন করে, কিছু কি বলবে? আরাফের বাবা মা দুজনের দিকে বারবার তাকাচ্ছে। আরাফ ভ্রু বাঁকিয়ে তাকিয়ে আছে। এরই মধ্যে আরাফের ছোট বোন ইতি সর্দার ইজা চলে আসে। সবাই ইজা বলেই ডাকে। ইজা ভাইয়ের কাছে ছুটে এসে বলতে শুরু করে, ভাইয়া, আজকে তুমি যে মেয়েকে নিয়ে সাইকেলে করে ঘুরলে সে কে? আরাফের মুখ থেকে পানি বের হয়। কাশি শুরু হয়ে গেল। আরাফ কাশতে কাশতে জিজ্ঞেস করে, মানে? আফতাব সর্দার ছেলের দিকে তাকিয়ে বলেন, তুমি কি কোনো সম্পর্কে আছো? আরাফ ঢোক গিলছে বারবার। ইয়ামিনা সর্দার ছেলের দিকে তাকিয়ে বললেন, আজ রাস্তায় তোকে একটা মেয়ের সাথে দেখলাম, তুই কলেজ ড্রেসে ছিলি আর ওই মেয়েটাও? আরাফ চুপ করে আছে, কারণ তার বলার মতো কিছুই নেই। হঠাৎই আফতাব সর্দার এবং ইয়ামিনা সর্দার হেসে উঠলেন। তোর ওই মেয়েটাকে ভালো লাগে বলতেই পারতি, একদিন বাসায় নিয়ে আসিস। একমাত্র ছেলে বলে কথা, সে পছন্দ করবে আর বাবা মা মেনে নেবে না, এটা হতেই পারে না। বাবার মুখে এমন কথা শুনে আরাফ বিস্মিত হয়ে গেল। ইয়ামিনা সর্দার ছেলের মাথায় হাত রেখে বললেন, পছন্দ করিস ভালো কথা, কিন্তু পড়ালেখা শেষ হওয়ার আগে ভুল কিছু করে ফেলো না। যদিও আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। এত সহজে যে তার পরিবার মেনে নেবে আরাফ তা বিশ্বাস করতেই পারছে না। সে তো তার পরিবারকে তার পছন্দের কথা বলেনি, তাও তারা বিনা বাক্যে মেনে নিল। সব মা বাবা খারাপ হয় না, এটা আরাফের মা বাবাকে দেখেই সে বুঝতে পারছে। দেখতে দেখতে চোখের পলকের মতো সময় কেটে যায়। আরশিদের পরীক্ষার সমাপ্তি ইতিমধ্যে হয়ে গিয়েছে। পরীক্ষা শেষ, সকলেই টেনশনে আছে রেজাল্ট কি আসবে সেটা ভেবে। আর আরশি ভাবছে বন্ধুদের সাথে একই ভার্সিটিতে যেতে পারবে তো। পরীক্ষা শেষ হয়েছে, 3 দিন হতে চলল। পরীক্ষার সময় আরশি সহ সবার উপরে অনেক প্রেশার গিয়েছে, তাই তারা এখন নিজেদের মতো সময় পার করছে। আরশির শান্তির একটাই কাজ আছে, আর তা হলো ঘুম। কেউ যদি তাকে বলে খাওয়া দাওয়া না করে শুধু ঘুমাতে, সে তাও পারবে। তার বন্ধুরা একদমই তার ঘুম দেখতে পারে না, তাই তো সে তাদের ভালোবেসে ডাকে হিংসুটের দল। বিকেল 3:26 বেজে গেছে, কিন্তু আরশি এখনো ঘুমিয়ে আছে। আরশির ফোন সেই কখন থেকে বেজে চলছে। শায়লা আহমেদ মেয়েকে এবার ডেকে বললেন, এই আরশি উঠ, জেসমিন সেই কখন থেকে কল দিচ্ছে, দেখ কেন কল দিচ্ছে, উঠে কথা বল ওর সাথে। আরশি কোনো মতে ঘুম থেকে উঠে পিটপিট করে চোখটা খুলে জেসিকে কল ব্যাক করলো। জেসি ফোনটা রিসিভ করে চিৎকার করে বলে উঠল, এই বেয়াদব, কতক্ষণ ধরে কল দিচ্ছি, আমাকে কি মানুষ বলে মনে হয় না? গাধা পাইছিস আমাকে তোরা? আরশি হাই তুলে জেসিকে বলল, কুল বেবি কুল, প্যারা নিয়ে তোমার ওই রূপসী চেহারার 12টা বাজিও না। এখন বলো কি হয়েছে? জেসি ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমার বাসায় আয় দ্রুত, এত কথা কলে বলা যাবে না। আরশি নাক সিটকে বলল, আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না, তুই আমার বাসায় চলে আয়, আমি কোথাও যেতে পারবো না। জেসি ধমকে বলল, চুপ, আর একটা কথা বললে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে, চুপচাপ চলে আয়, তোকে 20 মিনিট সময় দিলাম। জেসি ফোন কাটতে আরশি ফোনের দিকে তাকিয়ে বলল, দজ্জাল বেডি একটা, কি ভাগ্যে যে এর মতো একটা শাকচুনি আমার বেস্টি হলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও আরশি তৈরি হয়ে নিল। শায়লা আহমেদকে বলে আরশি রিক্সা নিয়ে সোজা জেসির বাসায় চলে গেছে। জেসির বাসায় ওর ভাবি ছাড়া আর কেউই নেই। জেসির ভাবি সেলিনা আরশিকে একদমই দেখতে পারে না, কারণ আরশি সবসময় জেসির হয়ে প্রতিবাদ করে। আর জেসির ভাবিও আরশিকে মোটামুটি ভয় পায়। আরশি যে কাউকে ছেড়ে কথা বলে না। আরশি জেসির ভাবির সাথে হাসি মুখে 2-3টে কথা বলে চলে গেল জেসির রুমে ঢুকেই আরশি তেতে উঠে বলল, এই দজ্জাল মহিলা, তোর কি কোনো কাজ নেই আমাকে জ্বালাতন করা ছাড়া?
আরশি দেখলো জেসি নির্বাক চোখে তাকিয়ে আছে, তার পাশে মাহি বসে, কিন্তু মাহিকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। হঠাৎ মাহি আরশিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আরশি এখনো কিছুই বুঝে উঠতে পারছে না। আরশি জেসির চোখের নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরশি মাহিকে সান্ত্বনার বাণী দিয়ে বলল, কি হয়ে মাহি, কান্না করছিস কেন? কেউ কিছু বলেছে? বলকে কি বলছে? সেই শালার সব দাঁত ভেঙে দিয়ে আসবো। চেনে না তো এই আরশি কি জিনিস? মাহি এখনো বিনা বাক্যে কান্না করে যাচ্ছে। আরশি এবার মাহির কান্নারত মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল,